নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। কাল রাষ্ট্রপতি নির্বাচন, হোটেলে নিয়ে যাওয়া হলো রাজ্যের বিজেপি বিধায়কদের। নিউ টাউনের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে 69 জন বিজেপি বিধায়ককে। বিজেপির সমস্ত ভোট দ্রৌপদী মুর্মুর পক্ষে সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত, খবর সূত্রে। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো, কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে এ রাজ্যে এমন নজির নেই, ভিন রাজ্যে থাকলেও, অন্যান্য রাজ্যে থাকলেও। তো কি কারণ? আমরা শুনেছি কিন্তু দেখলাম এই প্রথম। এই কয়দিন আগে মহারাষ্ট্রে ঘটনাটা ঘটে গেল। মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক তারা গিয়ে হাজির হয়েছিলেন গৌহাটিতে, কিন্তু এই রাজ্যে বিজেপি বিধায়করা রাজ্যেই থাকলেন, কলকাতার বুকেই থাকলেন, কিন্তু সমস্ত বিধায়ককে এক জায়গায় জড়ো করে রাখা হোটেলে, রিসর্টে, এই ধরনের ঘটনাও তো এই রাজ্যে কোনোদিনও ঘটেনি, এই প্রথম ঘটছে। বিজেপির সূত্রে যেটা বলা হচ্ছে, বিজেপি যারা, আমরা ইতিমধ্যে কয়েকজন বিধায়কের সঙ্গে কথাও বলেছি, একজন বিধায়ক বললেন যে মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে সবাইকে এক জায়গায় জড়ো করে এটা প্রশিক্ষণ দেওয়া হবে একটা, যে কিভাবে ভোটটা দিতে হবে। এটা একটা সাধারণ বিষয়, কিভাবে ভোট দিতে হবে সেটাও প্রশিক্ষণের জন্য সকলকে এক জায়গায় করতে হবে একটা বিলাসবহুল হোটেলে। সেটাও কার্যত একটা অস্বাভাবিক বিষয় মনে হচ্ছে। কিন্তু তারা দাবি করছেন যে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে ভোটটা নষ্ট না হয়, সেই কারণে মূলত রাখা। আর দ্বিতীয়ত রাখা যে দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা যাতে কলকাতায় এসে ঠিক জায়গায় থাকতে পারেন এবং সঠিক সময়ে বিধানসভায় হাজির হতে পারেন, সেই বিষয়টাকেও মাথায় রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে দূর দূরান্ত থেকে তো অন্য দলের বিধায়করাও আসবে, তারা তো হোটেলে ওঠেনি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের জন্য এমএলএ হোস্টেল রয়েছে, তো এমএলএ হোস্টেলে থাকতে পারেন তারা। এখন তৃতীয় তারা যুক্তি দিচ্ছেন যে সকলের তো এমএলএ হোস্টেলে রুম নেই, যারা কাছে পিঠে থাকেন তাদের তো এমএলএ হোস্টেলে রুম নেই, তো যারা কাছে পিঠে থাকেন তাদের বিধানসভায় পৌঁছতে সমস্যাটা কোথায়? ফলে কোনো যুক্তি আপাত দৃষ্টিতে যুক্তি মনে হচ্ছে না। যেটা যুক্তি মনে হচ্ছে যে এই যে ওদের 77 জন বিধায়ক জিতেছিল ভোটে, তারপরে একে একে দল ছেড়ে চলে গেছে প্রায় 7 জন বিধায়ক। এখন 70 জন বিধায়কের মধ্যে একজন বিধায়ক আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করেনি, সে হচ্ছে পবন সিং, যিনি অর্জুন সিং এর ছেলে। তো তাকে বিজেপি মোটামুটি ধর্তব্যের মধ্যে আনছে না। বিজেপির বলে তারা জানে যে বাবা যে পথে গিয়েছে সে পথেই হয়তো ছেলে যাবে, আনুষ্ঠানিকভাবে আজ না হোক কাল যাবে। তারা ধরে নিয়েছে 69টা ভোট ফেলতে হবে আগামীকাল। যদি 69টা ভোট আগামীকাল ফেলতে না পারে, বিজেপির জন্য সেটা যথেষ্ট অস্বস্তির কারণ হবে। এবং এই 69টা ভোটে যাতে ফাটল না ধরে, সবাইকে এক জায়গায় রাখা, ভোটের আগে তাদেরকে বাইরের রাজনৈতিক তৎপরতার থেকে বিচ্ছিন্ন করে রাখা এবং তাদেরকে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে নিয়ে যাওয়া এবং ভোট করানো, এই গোটা প্রক্রিয়াটা করানো হচ্ছে সেটা এখানে হোটেলে রেখে। ধন্যবাদ দীপক। আর এই প্রসঙ্গে, অর্থাৎ 69 জন বিধায়ককে একেবারে রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন হোটেলে রাখা নিয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার কি বলেছেন দেখুন। আপনারা এখানে থাকবেন? হ্যাঁ। ক্রস ভোটিং এর ভয়ে কি এটা করা হচ্ছে? না, সেরকম কিছু। আমাদের ভোটিং বাড়তে পারে, কমবে। কে আপনাদেরকে প্রশিক্ষণ দেবে? অ্যাকচুয়ালি দিল্লিতে আমাদের সর্বভারতীয় দল, দিল্লিতে যেতে হয়। আমি এবং আমার চিফ আমরা গিয়েছিলাম ওখানে প্রশিক্ষণ দিতে, আমরাই দেবো। আপনারাই দেবেন? বলছি, যারা আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছে তৃণমূল, অথচ বিজেপির বিধায়ক, তারা কি আজকে রাতে এখানে থাকবে? অ্যাকচুয়ালি আমরা এখানে 70 জন বিধায়ক থাকবো। আর এই নিয়ে যথারীতি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কি বলেছেন তৃণমূল নেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দেখুন এবার। ওদের বিধায়কদের ওপরে ওদের আস্থা নেই, ওরা বিশ্বাস করে না, তাই এক জায়গায় ধরে বেঁধে নিয়ে যাবে, তারপরে বাসে করে নিয়ে যাবে, খাওয়াবে দাওয়াবে, তারপরে ওরা মিছিলে আনে, খাওয়ায় দাওয়ায়, তারপরে 500 টাকা দিয়ে মিছিলে অনেক সময় আনার এরকম অভিযোগ শুনেছি। সুতরাং এখানেও ভাবছে আমাদের এসব করতে হয় না, আমাদের ওসব খাইয়ে দাইয়ে কিছু করতে হয় না। আমাদের দল আমাদের ওপর আস্থা রাখে, বিশ্বাস করে। সুতরাং সেখানে কোনো কিছু যে হবে না, কোনো ক্রস ভোটিং হবে না। আমাদের দলের যাকে সমর্থন করেছে এবং তিনি তো আমাদের দলের ছিলেন, সুতরাং কোথাও কোনো ক্রস ভোটিং এর কোনো ব্যাপার নেই, ওরা ওটা ভাববে। বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা, উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী জগদীপ ধনকর আর বিরোধী প্রার্থী মার্গারেট আলভা। মার্গারেট আলভাকে সমর্থন করেছে 17টি দল, এমনটাই জানিয়েছেন শরদ পাওয়ার। বিরোধী প্রার্থীকে সমর্থন কংগ্রেস, এনসিপি, সমাজবাদী পার্টির, ডিএমকে, জেএমএম, শিবসেনা। বিরোধী প্রার্থীকে সমর্থন করেছে সিপিএম, সিপিআই, আরজেডি। বিরোধী প্রার্থীকে সমর্থন আরএসপি, টিআরএস, এমডিএমকে।
বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা পেশায় আইনজীবী। মার্গারেট আলভা কংগ্রেসের 5 বারের সাংসদ। 1974 সালে প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হন তিনি, আর 1984 সালে রাজীব গান্ধীর জমানায় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। তারপর 1985 থেকে 1989 পর্যন্ত কেন্দ্রে একাধিক মন্ত্রকে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কংগ্রেসের রাজ্যসভার ডেপুটি চিফ হুইপের দায়িত্বও সামলেছেন তিনি। ইউপিএ আমলে রাজস্থান সহ 5 রাজ্যের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন মার্গারেট আলভা। আর বিরোধীদের এই বৈঠকের পর এনসিপি প্রধান শরদ পাওয়ার ঘোষণা করতে গিয়ে মার্গারেট আলভার নাম কি বললেন দেখুন। हम सब की तरफ हमने एक कैंडिडेट अनाउंस करने का तय किया। कैंडिडेट आप जानते हैं श्रीमती मार्गारेट आल्वा। She was a minister in government of India. She was a Rajya Sabha member for many years. Governor. She was a governor also, and she was a person who got a vast experience in administration and in parliamentary affairs. বিরোধীদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত এবং মার্গারেট আলভার নামই সমর্থন। কি বলেছেন সীতারাম ইয়েচুরি এই প্রসঙ্গে দেখুন। यार हम यहाँ पे कैंडिडेट डिसाइड करने आए, वो कैंडिडेट डिसाइड करके जिन पार्टियों की सहमति है वो किए। उसके अलावा सवाल किसी और के पार्टी के साथ हो उनसे पूछिए। তৃণমূল এই বৈঠকে না থাকলেও তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলেছেন দেখুন। আমরা যা বলবো পার্টি কালেকটিভলি বলবে। মমতা ব্যানার্জি মিটিং ডেকেছেন 21শে জুলাই আমাদের মিটিং হয়ে যাবার পর। এই কদিন আমরা সবাই 21শে জুলাই নিয়ে ব্যস্ত থাকবো। 21শে জুলাই 4টের সময় মিটিং দিতে মমতা ব্যানার্জি সেদিনই জানিয়ে। কাল থেকে আরো দামি প্যাকেটবন্দি আটা, পনির এবং দই। প্যাকেটবন্দি আটা, পনির, দইয়ের ওপর 5% জিএসটি দিতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, হাসপাতালের পাশে ঘর ভাড়া যদি নেন সেক্ষেত্রেও বেশি মাসুল গুনতে হবে। 5000 টাকার বেশি ভাড়ার ঘরেও দিতে হবে 5% জিএসটি। এমনই সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে। কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর। অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অভিরূপ দা, জিএসটি কাউন্সিলের বৈঠকে বারবারই বেশ কিছুর ওপর জিএসটি বাড়ানো হচ্ছে। কালকে থেকেও এই আটা, পনির, বিভিন্ন কিছুর ওপর জিএসটি আরো বাড়লো। সাধারণ মানুষের ওপর চাপ তো ক্রমশ বাড়ছে। আসলে সমস্যাটা হচ্ছে আমাদের দেশে ইনকাম ট্যাক্স তার নেটওয়ার্কটা খুব ছোট। সরকার অনেককেই ইনকাম ট্যাক্সের আওতায় আনতে পারেননি। তার উপরে আবার কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। কিন্তু টাকাটা তো তুলতে হবে কোথা থেকে? কোত্থেকে তোলা হবে? না ইনডিরেক্ট ট্যাক্স করে, জিএসটি বাড়িয়ে। এখন এটার সমস্যাটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্সে একটা প্রোগ্রেসিভ ব্যাপার আছে, অর্থাৎ বড় লোক বেশি ট্যাক্স দিচ্ছে, মধ্যবিত্ত কম ট্যাক্স দিচ্ছে। কিন্তু জিএসটিটা তো সবার উপরে সমানভাবে পড়ছে। অর্থাৎ এই যে আটার ওপর যদি ট্যাক্স বসে এবং একই সঙ্গে কর্পোরেট ট্যাক্স যদি অর্ধেক হয়ে যায়, তার মানে হচ্ছে অসাম্য বাড়ছে। এই সরকার অসাম্য নিয়ে একেবারেই চিন্তিত নয় এবং অসাম্য যে বেড়ে যাচ্ছে তার পরিষ্কার প্রমাণ কর্পোরেট ট্যাক্স কমছে এবং আটার উপরে ট্যাক্স বাড়ছে। ধন্যবাদ আপনাকে অভিরূপ দা। আপনাদেরকে জানিয়ে রাখি, জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, কাল থেকে আরো দামি প্যাকেটবন্দি আটা, পনির, দই। প্যাকেটবন্দি আটা, পনির, দইয়ের ওপর দিতে হবে 5% জিএসটি। কথা বলবো অর্থনীতিবিদ শৈবাল কর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। শৈবাল বাবু, আবারও তো মধ্যবিত্তের ওপরে কোপ। হ্যাঁ অবশ্যই। দেখুন, এমন একটা সময় যাচ্ছে যখন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আমাদের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, এবং তার জন্য রিজার্ভ ব্যাংক অনেক রকম প্রচেষ্টা করছে যাতে করে
মূল্যবৃদ্ধি খানিকটা কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখা যায়। একই সঙ্গে যদি আমাদের সরকার এই বিষয়টি কনসিডার না করেন যে আমাদের রোজগারের যে পণ্য আমরা কিনে থাকি বাজার থেকে তার দাম আবার বাড়িয়ে দেওয়া জিএসটি ইম্পোজ করে, তাহলে রিজার্ভ ব্যাংকের এই এফার্টটা অ্যাকচুয়ালি নিউট্রালাইজ হয়ে যায়। সুতরাং মানুষের মাথা ব্যথার কারণ রয়েছে, তেলের দাম কমছে না, এই অবস্থায় খানিকটা রিলিফ প্রয়োজন ছিল, নতুন করে দাম বাড়ানোটা প্রয়োজন আবশ্যিক ছিল বলে আমার মনে হয় না। এটা সরকারের একবার কনসিডার করা উচিত। ধন্যবাদ শোয়েবল বাবু। ত্রুটিপূর্ণ জিএসটি ব্যবস্থা, একতরফা সিদ্ধান্ত বিজেপি সরকারের, অভিযোগ বিরোধীদের। বলেছি যে ফল্টি জিএস হচ্ছে, মানে যে ত্রুটিপূর্ণ জিএসটি ব্যবস্থা, এবং এটাকে নিয়ে মানুষের তো অভিযোগ আছেই। আমরা তো মিটিং এর মধ্যেও আজকে বললাম যে জিএসটির নাম করে যে টাকা হচ্ছে, এটা তো সিজিএসটি আর আমাদের রাজ্যের আধা আধি ভাগ হবে, স্টেট জিএসটি, সেই টাকা দিচ্ছে না, আসছে না টাকা। এটা নিয়ে রাজ্য সরকারের প্রচুর অভিযোগ আছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, এবং সব কথাগুলো খুব স্পষ্ট পরিষ্কার ভাবে আজকে বলা গেছে। বিজেপি সরকারের মনোভাবই হচ্ছে ওরা যে সিদ্ধান্তটা মনে করে ওরা সেটা চাপিয়ে দেয়। গণতান্ত্রিক প্রক্রিয়া, আলাপ আলোচনা, তার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা, এটা কোনো কালই হয় না। আর এই নিয়ে বিজেপির কি ব্যাখ্যা? রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। ওটা প্রাপ্য নয় ওদের দাবি। আমরা তো শুনেছি ঢাকঢোল পিটিয়ে যারা গিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে দেখা করতে 100 দিনের কাজের টাকা দাবি নিয়ে, সবসময় বক্তৃতা করছেন, মাঠে ময়দানে করছেন, সংবাদ মাধ্যমে করছেন, সান্ধ্যকালীন টিভি চ্যানেলে বক্তৃতা করছেন, বড় মিছিল মিটিং করছেন, কিন্তু যখন সেই মন্ত্রীর সঙ্গে গিয়ে কথা বললেন, বেরিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের একজনও কেউ সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিলেন না। আসল বিষয়টি পরিষ্কার, কেন্দ্র বলেছে হিসাব দাও, টাকা নাও, তৃণমূলের কাছে হিসাব নেই। রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও 2500-এর ওপরেই। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 2659, মৃত্যু 5 জনের। দৈনিক সংক্রমণে রাজ্যে শীর্ষে উত্তর 24 পরগনা, দ্বিতীয় কলকাতা। উত্তর 24 পরগনায় একদিনে সংক্রমিত 581 জন, কলকাতায় 487 জন। বীরভূমে একদিনে সংক্রমিত 219 জন। 3 জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 150-র বেশি। হুগলিতে একদিনে সংক্রমিত 159 জন, আর দক্ষিণ 24 পরগনায় 156 জন। গত 24 ঘন্টায় পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত 155 জন। রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও 2500-এর ওপরেই। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 2659, মৃত্যু 5 জনের। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, গত 24 ঘন্টায় যা পরিসংখ্যান, তাতে কতটা চিন্তায় রাখছে মানুষকে, আরো কতটা সচেতন হতে হবে? তবে যেটা দেখা যাচ্ছে যে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছিল, এবং সেই সংখ্যাটাই রয়েছে 5, এবং গতকাল 6 ছিল, এবং 5 এবং 6 মৃতের সংখ্যাটা চিকিৎসকদের অবশ্যই উদ্বেগে রাখছেন। চিকিৎসকরা যেটা বলছেন যে আইসিইউ বেড বিভিন্ন যে হাসপাতাল আছে, সরকারি বেসরকারি গোটাকার কাঠামোয়, সেখানে ব্যাপক চাহিদা রয়েছে, এবং যারা প্রবীণ নাগরিক, যাদের কোভিড হচ্ছে, কোমরবিডিটি আছে, তাদেরকেই আইসিইউতে ভর্তি করতে হচ্ছে। অনেকের হাইপক্সিয়ার সমস্যা হচ্ছে, যাদের আইসিইউতে ভর্তি করতে হচ্ছে। তবে যেটা ইতিবাচক দিক, যেটা এই আজকের রিপোর্টে প্রকাশ পেয়েছে, যে গতকালের থেকে আজকে সংক্রমণের যে পরিমাণ কিছুটা কমেছে, এবং যেটা 3000 ছুঁই ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি 2659 হয়েছে। এবং এর পাশাপাশি তোমার যেটা জানিয়ে রাখবো, যে সংক্রমণের নিরিখে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর 24 পরগনা, পাশাপাশি অন্যান্য যে রাজ্য জেলাগুলি আছে সেখানেও কিন্তু সংক্রমণ বেড়েছে। কলকাতা এবং উত্তর 24 পরগনার শীর্ষে থাকলেও বীরভূম, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, সেখানেও যথেষ্ট পরিমাণ সংক্রমণ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে টেস্টিং এর যে মাত্রা, সেই মাত্রা অনুযায়ী যত পজিটিভিটি রেট দেখা যাচ্ছে, সেইটার মধ্যে অধিকাংশই মৃদু উপসর্গ। ফলে সতর্ক থাকার ব্যাপারে তারা বারবার বলছেন, মাস্ক ব্যবহারের ব্যাপারে
তারা সজাগ করতে চাইছেন। ধন্যবাদ জিলম। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন। বীরভূমের ইলামবাজারে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলেন বোলপুরের বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এখন থেকে আমি 24 সালে জমি প্রস্তুত করি, তাহলে তাদের কোনো ক্ষমতা নেই আমাদের কিছু করার। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন, ভাব ভালোবাসা রাখুন। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, কিন্তু তৃণমূলের কাছে পাখির চোখ যে 2024-এর লোকসভা নির্বাচন তা আরও একবার বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তার জন্য 21শে জুলাই কর্মসূচি প্রস্তুতি সভার মঞ্চকেই কাজে লাগালেন তিনি। দলের রেষারেষি বন্ধ করে 24-এর লোকসভা ভোটের জন্য প্রস্তুত থাকার বার্তা দিলেন চন্দ্রনাথ। ভোট এলে জয় দেবে কাহিনীর অভাব নেই। তাই 24 সালে যে ভোট আমার যদি জমি প্রস্তুত থাকে সেই খেলাতে কিছু হবে না। সবাই মিলে আসুন, ঐক্যবদ্ধ হোক, সংঘবদ্ধ হোক, আমরা জিতবই এবং বেশি করে জিতবই। বীরভূমে রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন, তার জেরে বকটুইয়ে নির্মম হত্যাকাণ্ড। সেই ঘটনায় তৃণমূলের দলের প্রাক্তন সভাপতি আনারুল হোসেনের গ্রেফতারি। একের পর এক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। তাহলে কি এবার রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী ও দলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ স্বীকার করে নিলেন? তারা রেসারেসি বন্ধ কিছু নেই। ওখানে যারা হচ্ছে আমাদের অঞ্চল সভাপতি আমাদের ইলেকশনের পর থেকেই ওখানে নেই। এখন ধরুন সবারই একটা ডিমান্ড থাকে অঞ্চল সভাপতি হওয়ার জন্য, তাই এ নেতার কাছে যাচ্ছে, কেউ নেতার কাছে যাচ্ছে। সেটাই আমি বলতে চেয়েছি যে আমরা ওখানে আলোচনাও হয়ে গেছে। মন্ত্রী ও বিধায়ক যাই দাবি করুন না কেন, বিজেপি অবশ্যই এই নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি। খুব স্বাভাবিক বিষয়, কারণ যে পদে থাকবে সে টাকা তুলবে, যে পদ দেবে তাকেও ভাগ দেবে। তাই মন্ত্রীর কাছে যাবে না জেলা সভাপতির কাছে যাবে নাকি তাদের সংগঠনের অন্য উঁচু লোকের কাছে যাবে, এটা তাদের নিজেদের ব্যাপার। ঘটনা হচ্ছে আগামী দিনে এই রেষারেষিকে কেন্দ্র করেই তৃণমূলটা উচ্ছনে যাবে এবং ওদের দুর্নীতি ওদেরকে শেষ করবে। এবারই প্রথম নয়, চলতি মাসের শুরুতেই দলীয় এক সভায় কর্মীদের 2024 পর্যন্ত নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। এবার সরাসরি দলের মধ্যে রেষারেষি বন্ধের কড়া বার্তা দিলেন তিনি। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।